আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সাথে আছি শারজিলা সুলতানা আটটা শ্রেণী মাধ্যমিক বিদ্যালয়, জাহানাবাদ ক্যান্ট, ফুলতলা, খুলনা। আজকে আমি নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ পাঠ্য বইয়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করব তোমরা সবাই আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি ভূগোল ও পরিবেশ পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের ভূগোল ও পরিবেশ নামক অধ্যায়ের একটা ক্লাস নিয়েছিলাম। সেখানে ভূগোল সম্পর্কে তোমাদের মাঝে আলোচনা করেছিলাম। আশা করব তোমরা সেটা মনে রেখেছো। তাহলে আজকের ক্লাসটাও তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আজকে যে পাঠটা আমি তোমাদের মাঝে নিয়ে হাজির হয়েছি সেটি গত ক্লাসের সঙ্গেই সম্পৃক্ত, কারণ আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? হ্যাঁ, দেখো, মনে আছে নিশ্চয়ই তোমাদের। গত ক্লাসে ভূগোলের ধারণা, ভূগোলের যে উপাদান এবং ভূগোল পাঠের গুরুত্ব এই বিষয়ে আলোচনা করেছিলাম এবং পরিবেশ সম্পর্কেও কিছুটা ধারণা দিয়েছিলাম। আশা করি সবাই তোমরা বাসায় সেটা মনোযোগ সহকারে পড়েছো এবং আমার আলোচনা সফল হয়েছে। আজকে আমি যে বিষয়ে তোমাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে ভূগোলের আমরা যে ধারণা পেয়েছিলাম, ভূগোল কাকে বলে, বিভিন্ন বিজ্ঞানী মনীষীগণ এই সম্পর্কে কি করেছেন, সংজ্ঞা দিয়েছিলেন, তাই না? আর এর যে উপাদান কি আছে সেগুলো আমরা পড়েছিলাম। তাহলে দেখো, এই যে ভূগোলটা আমরা জেনেছিলাম কি, পৃথিবীর আবাসভূমি হচ্ছে আমাদের ভূগোল। আর অনেকেই আবার বলেছিলেন পৃথিবীর বিজ্ঞান। যাই হোক, এই সব আলোচনার সংজ্ঞা থেকে আমরা এটাই বুঝি যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর যে প্রকৃতিগত যে বৈশিষ্ট্য পৃথিবীর, তারপর মানুষের সৃষ্টি, এই সব কিছু মিলাই যদি আমাদের জানতে হয় তাহলে আমরা কোথা থেকে জানবো? এই ভূগোল থেকে, তাই না? ভূগোল পাঠ্য বইয়ের থেকে আমরা এই বিষয়বস্তুগুলো জানতে পারবো। এবং এই যে পরিবেশে কি আছে না আছে, এখন ভূগোলের সাথেই পরিবেশটাকেও সম্পৃক্ত করা হয়েছে যাতে আরো সহজে আমরা সবাই বুঝতে পারি। তোমাদের মাঝে সেটা উপস্থাপন করলে তোমরাও নিশ্চয়ই সহজে বুঝতে পারবে। আজকে আমরা এই ভূগোল কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে, ভূগোলের মধ্যে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে সে বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভূগোলের শাখা। ভূগোল ও পরিবেশ অধ্যায়ের ভূগোলের শাখা নিয়ে আলোচনা করব। বিজ্ঞান ও প্রযুক্তি এখন অনেক এগিয়ে গিয়েছে, নিশ্চয়ই তোমরা জানো। বিজ্ঞান ও প্রযুক্তির যে বিকাশ, নতুন নতুন ধরনের আবিষ্কার, চিন্তাধারার যে বিকাশ, সমাজের মানুষের যে মূল্যবোধের পরিবর্তন, তারপর ভূগোলের বিভিন্ন যে মানুষের আচার আচরণ, সব কিছু ভূগোলের পরিধিকে আরও কি করেছে, আরও বিস্তৃত করেছে। আগে মানুষ দেখতো যে ভূগোলের যেসব বিষয়বস্তু ছিল তার থেকে এখন এর পরিধিটা আরও ব্যাপক হয়েছে। যেমন এখন নানান রকম যে ভূমিরূপবিদ্যা আছে, সমুদ্রবিদ্যা, তারপর জলবায়ুবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সব কিছুই কিন্তু ভূগোলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসো তাহলে আর কি কি আছে সেসব বিষয়ে আমরা সব এখন আলোচনা করি। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে ও শুনবে। ভূগোলের যে শাখা, এই ভূগোলের শাখাকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানি পৃথিবীতে যা কিছু আছে সৃষ্টি কর্তৃক সৃষ্টি প্রদত্ত, অর্থাৎ প্রকৃতিগতভাবে যা কিছু আছে সেগুলোকে আমরা প্রাকৃতিক জিনিস বলে থাকি। আর যা কিছু মানুষের সৃষ্টি সেগুলোকে আমরা বলি মানব সৃষ্ট, তাই না? তাহলে ভূগোলকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। দেখো, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। তাহলে আসো আমরা প্রথমে দেখে নিই ভূগোলের প্রথম দিকের, অর্থাৎ প্রাথমিক পর্যায়ের যে শাখা, একটা প্রাকৃতিক ভূগোল আর অন্যটা মানব ভূগোল।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বলতে পারবে প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি আছে আর মানবসৃষ্ট ভূগোলের মধ্যে কি আছে। এই যে প্রকৃতিতে যা কিছু আছে, অর্থাৎ ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়েই এই প্রাকৃতিক ভূগোল আলোচনা করে। অর্থাৎ যদি সেই বইয়ের সংজ্ঞায় আসি, ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকেই আমরা কি বলবো? প্রাকৃতিক ভূগোল। তোমরা নিশ্চয়ই বলতে পারবে ভৌত পরিবেশ অর্থাৎ প্রকৃতিতে যা কিছু আছে সেগুলো কি? গাছপালা, নদী নালা, এই যে আমরা মানুষ, আমাদের মতো আরও যে প্রাণী, সমুদ্র, এই যা কিছু প্রকৃতিতে আছে মানুষের হাতের বাইরে, অর্থাৎ মানুষ সৃষ্টি করতে পারে না, সৃষ্টিকর্তাই সৃষ্টি করেন, সেগুলাকেই আমরা বলবো ভৌত বা পরিবেশের বিষয়বস্তু। এর যে কার্যরত যা কিছু আছে, যেসব জিনিস ভৌত পরিবেশে অন্তর্ভুক্ত, সব কিছু নিয়েই প্রাকৃতিক ভূগোল আলোচনা করে। আর দেখো, প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে মানব ভূগোল। এটাও নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ রয়েছে। শুধু যে একই জায়গায় একই রকম মানুষ তা নয়, তাই না? পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যে মানুষের বসবাস, তাদের সবার চালচরণ, ওঠা বসা, চলাফেরা সব কিন্তু এক নয়। বিভিন্ন জায়গার মানুষের যে জীবনধারা সেটা বিভিন্ন রকম। মানুষ, এই যে বিভিন্ন ধরনের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার মানুষ রয়েছে, তাদের জীবনধারা কেমন, জীবনযাত্রাটা কিভাবে তারা নির্বাহ করছে, তাদের কর্মকাণ্ড কি, এই সব নিয়েই যে বিষয় যে ভূগোল আলোচনা করে সেটাই হচ্ছে মানব ভূগোল। তাহলে প্রাথমিক পর্যায়ে আমাদের ভূগোলের শাখা দুইটি, একটা প্রাকৃতিক ভূগোল আর একটা মানব ভূগোল। এখন দেখি যে প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমাদের আর কি কি রয়েছে। তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো যে প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমাদের কি কি থাকতে পারে। নিশ্চয় তোমাদের অনেক কিছুই মাথায় এসেছে। প্রাকৃতিক ভূগোল, প্রথমত আমরা আসি আমাদের যে ভূমি আছে অর্থাৎ মাটি, এর যে চেহারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সেটা নিয়ে একটা ভূগোল আলোচনা করে। সেই ভূগোলের নাম দেওয়া হয়েছে ভূমিরূপ বিদ্যা। কি এটা? ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যা, ভূমিরূপবিদগণ যারা আছেন তারা একটা গ্রহের নগ্নিভবন এবং ক্ষয়ীভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। অর্থাৎ যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলো কিভাবে বের হয়ে আসছে এবং আস্তে আস্তে ক্ষয় হয়ে এটা কিভাবে আবার তার নিজের গতি পরিবর্তন করছে, বিভিন্ন কর্মকাণ্ড পরিবর্তন করছে, এই সব বিষয়ে যে ভূগোল আলোচনা করে সেটা হচ্ছে ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যার পর আমরা যদি জানতে চাই, এই যে পৃথিবীর আমাদের এখন দেখো শীতকাল চলে যে গরমকাল আসছে, তাই না? কিছুটা আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এই যে পরিবর্তনটা আমরা বুঝতে পারছি এবং অনেক দিন আগে থেকেই, 10-12 দিন যখনই বলো, বেশ কিছুদিন আগে থেকে আমরা কি কি পরিবর্তন হতে পারে আবহাওয়ার এ বিষয়ে তথ্য পাচ্ছি। কোথা থেকে পাচ্ছি? আবহাওয়া অফিস থেকে, তাই না? এই যে আবহাওয়ার কি অবস্থা, প্রতিদিনের যে আবহাওয়া, এটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা যে জলবায়ু বা আবহাওয়াবিদরা আছেন তারা এই তথ্যগুলো আমাদের দিয়ে থাকেন। তাহলে আমরা অনেকটাই সতর্ক হতে পারি, তাই না? ঝড়ের পূর্বাভাস দেয়, ঝড়ের পূর্বাভাস দিলে আমরা কি করি? যারা উপকূলীয় এলাকায় আছে তাদেরকে স্থানান্তর করি, আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাহলে ভূগোল থেকে যদি আমরা এগুলো জানতে না পারতাম তাহলে আমরা অনেকটা সাবধান হতে পারতাম না। তাহলে এই যে আবহাওয়ার পরিবর্তন, অনেক দিন ধরে আবহাওয়ার দীর্ঘমেয়াদী আবহাওয়ার যে ধরন, এটাকে তোমরা নিশ্চয়ই জানো যে
আবহাওয়া 30-40 বছর ধরে আবহাওয়া কেমন যাচ্ছে একটা দেশে বা একটা স্থানে কোনো অঞ্চলে, আবহাওয়া কিভাবে পরিবর্তন হচ্ছে, সে কি নিয়মিতই এভাবে পরিবর্তন হয় কি না, এইসবের উপর ভিত্তি করে সেখানকার 30-40 বছরের যে আবহাওয়া তার উপর ভিত্তি করে জলবায়ুটা নির্ধারণ করা হয়। এই যে জলবায়ু পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী যে আবহাওয়ার ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর উপর কি প্রভাব পড়ছে তা নিয়ে যে ভূগোলের যে শাখা আলোচনা করে সেটা হচ্ছে জলবায়ু বিদ্যা। শিক্ষার্থীরা, জলবায়ু বিদ্যা তাহলে কি কাজ, এই শাখা, এর থেকে আমরা আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে সবকিছু তথ্য পেয়ে থাকি। এরপর দেখো ভূমিরূপ বিদ্যা, জলবায়ু বিদ্যা, এইগুলো পরেই আসছে। দেখো পৃথিবীর পৃষ্ঠে কি আছে, অনেক প্রাণী আছে এবং উদ্ভিদ আছে, উদ্ভিদেরও যেহেতু প্রাণ আছে সেটাও প্রাণী জগতের মধ্যে পড়ে। এই যে প্রাণী জগৎ এবং উদ্ভিদের যে বন্টন, এই নিয়ে এই যে ভূগোল আলোচনা করে সেই ভূগোলকে বলা হয়, ভূগোলের নাম হচ্ছে জীব ভূগোল। তাহলে জীবন আছে, তারপর বিভিন্ন যে প্রাণী জগৎ, উদ্ভিদ, এইগুলোর যে বন্টন, এইসব নিয়ে যে ভূগোল আলোচনা করে, ভূগোলের যে শাখা সেটা হচ্ছে জীব ভূগোল। জীব ভূগোলের পর এই যে প্রাণী জগৎ, জীব, উদ্ভিদ কোথায় আছে, এই ভূমিতেই আছে, ভূমিরূপেই তাদের অবস্থান। ভূমিরূপটা হচ্ছে কি, মাটি অর্থাৎ মৃত্তিকা। এই মৃত্তিকা তোমাদের পরবর্তীতে বিষয়ে বেশি করে বিস্তারিত আলোচনা করা হবে, তোমাদের অধ্যায়ে আছে, সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। অভ্যন্তরীণ গঠন অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে পৃথিবীটা কিভাবে গঠন হয়েছে, কি কি অবস্থায় আছে, সেই সব সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা রয়েছে পরে। সেখান থেকে একটু বলি, পৃথিবীর অভ্যন্তরীণ যে গঠন, সেই গঠনের একেবারেই উপরের অংশ সেটা অশ্বমণ্ডল, আর অশ্বমণ্ডলের পরেই আছে ভূপৃষ্ঠ অর্থাৎ এই ভূমি, মাটি অর্থাৎ মৃত্তিকা। এই মৃত্তিকা ভূগোল এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকে। মৃত্তিকা ভূগোল, তাহলে মৃত্তিকা ভূগোল ভূগোলের একটি শাখা এবং সেই ভূগোলটা কি নিয়ে আলোচনা করে, পৃথিবীর অশ্বমণ্ডলের, ভূপৃষ্ঠের অশ্বমণ্ডলের উপরিভাগের যে মাটি এবং এর যে বন্টন ও বিন্যাস সে সম্পর্কেই আলোচনা করে কে, এই মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোলের পর আমরা অনেক আগে থেকেই শুনেছি, তোমরা নিশ্চয়ই শুনেছ, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। 3 ভাগ জল অর্থাৎ বিশাল বিশাল যে জলরাশি রয়েছে, সেই জলরাশি কোথায়, সেগুলো সমুদ্র, তাই না? এই সমুদ্রের পৃথিবীর প্রায় 3/4 হচ্ছে সমুদ্র। বড় বড় সমুদ্র রয়েছে, ছোটও আছে, তবে বিশাল যে সমুদ্র, এই বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগটা বেশি হয়। এই সমুদ্রপথে যে যোগাযোগ, তারপর সমুদ্রপৃষ্ঠের উত্থান, সমুদ্রের পাড়, উপকূল এলাকা মহাদেশের আকারে চলে যাচ্ছে, এটা কিভাবে উত্থিত হচ্ছে বা কিভাবে এটা জেগে উঠছে। আবার অবনমন মানে সমুদ্রের পৃষ্ঠের মধ্যে সমুদ্রের গভীরে ভূপৃষ্ঠটা চলে যাচ্ছে, এই সব নিয়ে যে আলোচনা। তারপর সমুদ্রের পানির কি কি রাসায়নিক গুণাগুণ রয়েছে, তার লবণাক্ততা কেমন। তোমরা নিশ্চয়ই জানো সমুদ্র থেকে আমরা কি পাই, লবণ পাই। সমুদ্রের পানিকে সংরক্ষণ করে তার থেকে আমরা আমাদের লবণটা সংগ্রহ করে সেটাই আমরা খাদ্য হিসাবে খেয়ে থাকি। তাহলে লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক যে সম্পদ, সমুদ্রের গভীরে অনেক সম্পদ রয়েছে, তার মধ্যে প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, খনিজ সম্পদ, বিভিন্ন প্রজাতির মাছ, প্রাণী, এই সব কিছু নিয়ে যে ভূগোলটা আলোচনা করে সেটা হচ্ছে সমুদ্র বিদ্যা। সেটাকে আমরা কি বলবো, সমুদ্র বিদ্যা।
তাহলে দেখো কয়টা আসছে এখানে, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, জীবভূগোল, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা। জীবভূগোলেরই মতোই আরও একটি শাখা রয়েছে, জীব নিয়েই আলোচনা করে, বিভিন্ন যে প্রাণী আছে প্রাণী নিয়েই আলোচনা করে, প্রাণীর সব কিছুই আমরা জানতে পারি, সেটা হচ্ছে প্রাণী ভূগোল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রাকৃতিক ভূগোল সম্পর্কে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, একটা ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, জীবভূগোল, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, প্রাণী ভূগোল, অর্থাৎ প্রকৃতিতে যা কিছু আছে, প্রাকৃতিক যে বিষয়বস্তু যা আছে সব কিছু নিয়েই এই প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়, তাই না? এরপর দেখো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কিভাবে বসবাস করছে, তাদের জীবনধারা কেমন, জীবনধারা কিভাবে নির্বাহ করছে এবং তার উপর কিভাবে প্রভাব পড়ছে, এই সব কিছু নিয়ে আলোচনা করে বলছিলাম, সেটা হচ্ছে মানব ভূগোল। এখন মানব ভূগোলেরও এরকম কয়েকটি শাখা রয়েছে, যেগুলো মানুষের চালচলন, আচার আচরণ, মানুষের জীবন ধারণের উপরেই প্রভাব বিস্তার করে। কিভাবে প্রভাব বিস্তার করে সে সম্পর্কে আলোচনা করে, সেইগুলো আমরা এখন দেখে নেব। আমরা একটু নিচে লিখি, না হলে বোঝা যাচ্ছে না, বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে। দেখো, আমরা জানি যে মানুষের জীবন ধারণের জন্য অবশ্যই কি প্রয়োজন, বিভিন্ন জিনিসের প্রয়োজন, তার প্রধান হচ্ছে খাদ্য। পাঁচটি যে মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই সব কিছু নিয়েই মানুষের জীবন, এগুলো ছাড়া মানুষ চলতে পারে না, বেঁচে থাকতে পারে না। এর জন্য মানুষকে অবশ্যই কোনো না কোনো কাজে নিয়োজিত থাকতে হয়। এটা বিনিময় হতে পারে, একজন কাজ করবে আর অন্য দিক থেকে একজন তা অর্থ প্রদান করবে, সেও একটি কাজ করবে, অর্থ প্রদান করবে, অর্থাৎ অর্থ দিয়েই আমাদের এই সব জিনিসপত্রগুলো কিনতে হয়, রোজগার করেই এই জীবনটা নির্বাহ করতে হয়। অবশ্যই এই কাজটা অর্থের উপায়ে হলে, অর্থের বিনিময়ে হলে সেটাকে বলা হয় অর্থনৈতিক কর্মকাণ্ড। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্যই যে কাজটা করে সেটাই মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড। আর এই সব বিষয়ে যে শাখা আলোচনা করে সেটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল, এসব কাজ তোমরা নিশ্চয়ই জানো। এই ধরনের কাজগুলো কি, নিজেদের পরিবারে যারা অর্থনৈতিক কর্মকাণ্ড চালায় তারা কি ধরনের কাজ করে, কেউ কৃষিকাজ করে, কেউ পশুপালন, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ বনজ সম্পদ আহরণ করে, কেউ খনিজ সম্পদ আহরণ করে, অবশ্যই সেগুলোর বিনিময়ে অর্থ উপার্জন করে। এই সব বিষয়বস্তু নিয়ে ভূগোলের যে শাখা আলোচনা করে সেটাই হচ্ছে কোনটা, অর্থনৈতিক ভূগোল। এরপর দেখো, মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আবার মৃত্যুবরণ করে। এই যে জনসংখ্যা পৃথিবীতে অনেক আগে যা ছিল এখন তা অনেক বেশি বেড়ে গেছে। আর এই যে জনসংখ্যা কিভাবে, কতজন বা কিভাবে বৃদ্ধি পাচ্ছে, কেন দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তারপর কিভাবে এর বৃদ্ধি কমানো যায়, এই সব নিয়ে যে আলোচনা, জনসংখ্যার বৃদ্ধির গতি, প্রকৃতি, তারপর তার যে কার্যকারণ, সামাজিক অর্থনৈতিক জীবনের উপর এই যে জনসংখ্যা, অতিরিক্ত জনসংখ্যা বা স্বাভাবিক জনসংখ্যা কি প্রভাব ফেলে, এই সব নিয়ে যে ভূগোল আলোচনা করে, ভূগোলের যে শাখা সেটা হচ্ছে জনসংখ্যা ভূগোল। সেটা আমরা জানতে পারবো কোন ভূগোল পাঠের মাধ্যমে, দেখো সেটা ভূগোলের
শাখা প্রাকৃতিক ভূগোলের মধ্যে মানব ভূগোলের মধ্যে রয়েছে জনসংখ্যা ভূগোল। এই যে জনসংখ্যা রয়েছে, জনসংখ্যা সবাই কিন্তু একই জায়গায় বসবাস করে না, তাই না? পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষের বসবাস, বিভিন্ন অঞ্চলে মানুষ বসবাস করছে। এই অঞ্চল ভেদে পৃথিবীর গতি প্রকৃতি কেমন, জলবায়ু কেমন, মানুষের যে উদ্ভিদ জীবজন্তু, আমরা যে খাবারগুলো উদ্ভিদগুলো দেখি, সব জায়গায় কি একই ধরনের উদ্ভিদ জন্মে? না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে। বা মানুষেরও বিভিন্ন কাজের যে অর্থনৈতিক কর্মকাণ্ডই ধরো, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকে। জীবজন্তু, মানুষের জীবন ধারণ, এই সব কিছু নিয়েই যে আলোচনা করে থাকে ভূগোলের যে শাখা, সেটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। অর্থাৎ পৃথিবীর অঞ্চলভেদে যা কিছু আমাদের জানতে হবে, যা কিছু জানা প্রয়োজন, সব কিছু আমরা কোথা থেকে জানব? আঞ্চলিক ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারবো। এরপর দেখো, মানুষ পৃথিবীতে বসবাস করছে বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে। এই যে রাষ্ট্রের সীমা কেমন, কতটুকু, এটা নির্ধারণ করা। তারপর রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক বিভাগ বিবর্তন, এর যে বিভাগের মধ্যে যে ভৌগোলিক অবস্থান বিষয় আছে, এই সব কিছুই আলোচনা করে যে শাখা, সেটা হচ্ছে রাজনৈতিক ভূগোল। সেটা আমরা ভূগোলের কোন শাখা থেকে পাব? রাজনৈতিক ভূগোল পাঠের মাধ্যমে আমরা এগুলো সব জানতে পারবো, এবং এগুলো কাজ করে থাকে ভূগোলের রাজনৈতিক ভূগোল শাখাটা। এরপর আসো দেখো, ভূগোলের একটি শাখা রয়েছে যেখানে সংখ্যাতাত্ত্বিক কৌশল ও মডেল ব্যবহার করে বিভিন্ন বিষয়ে প্রমাণ করা হয়, পরীক্ষা করা হয়। এই সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি ভূগোলের অন্যান্য শাখাগুলো ব্যবহার করে থাকে। সেই শাখাটা হচ্ছে সংখ্যাতাত্ত্বিক ভূগোল। এই শাখাটার নাম হচ্ছে সংখ্যাতাত্ত্বিক ভূগোল। সংখ্যাতাত্ত্বিক ভূগোল। এরপর দেখো, পৃথিবীতে যে মানুষজন আছে তারা বিভিন্ন কাজ করছে, জীবিকা নির্বাহ করছে, জীবনযাপন করছে, জীবনযাত্রা, এই সবগুলো কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ হচ্ছে? নিশ্চয়ই কোনো না কোনোভাবে যোগাযোগটা করতে হচ্ছে। এই যে যাতায়াত, এই যাতায়াত সরকারি বেসরকারি যাই বলো না কেন, আর যাতায়াত ব্যবস্থা এবং মানুষ ও পণ্যের এক স্থান থেকে অন্যান্য স্থানে যাওয়ার জন্য আমরা সেটাকে বলি পরিবহন ব্যবস্থা, তাই না? তাহলে এই সব বিষয় নিয়ে ভূগোলের যে শাখা আলোচনা করে, সেই শাখার নাম হচ্ছে পরিবহন ভূগোল। পরিবহন ভূগোল। পরিবহন ভূগোলের পর দেখো, আমরা জানি অনেক আগে বেশিরভাগই ছিল গ্রাম, এখন সব শহর গড়ে উঠছে, তাই না? শহর কেন্দ্রিক, অর্থাৎ অনেক আগেই সভ্যতা ছিল, সেই সভ্যতাকালীন সময়েও গ্রাম থেকে নগরের দিকে সবাই ধাবিত হচ্ছিল, নগর গড়ে উঠছিল। শহর নগর একই ধরনের, যেখান থেকে নগরের উৎপত্তি হয়েছে। আর এই নগর উৎপত্তি ও বিকাশ, তারপর নগর ও শহরের যে শ্রেণী বিভাগ, দুটার মধ্যে শ্রেণী বিভাগটা কি, পার্থক্য কি, তারপর নগর পরিবেশ, নগরের যে কেন্দ্রীয় এলাকা, নগরের যে বস্তি আছে, এই সব কিছু নিয়ে যে ভূগোলটা আলোচনা করে, সেই ভূগোলটাই হচ্ছে নগর ভূগোল। এই ভূগোলের নাম, অর্থাৎ ভূগোলের এই শাখা হচ্ছে মানব ভূগোলের একটা শাখা, নগর ভূগোল। নগর ভূগোলের পর দেখো, আমি আগে একটি কথা বলেছিলাম, দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ আসলে আবহাওয়াবিদরা বিভিন্নভাবে আমাদের মাঝে সতর্কতা জারি করেন। দুর্যোগে আমাদের কি করণীয়, কি করতে হবে, এই সব নিয়ে যে আলোচনা, মানুষের যে কর্মকাণ্ড, দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কীভাবে হ্রাস করা যায়, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষা করা যায় কিভাবে, এই সব নিয়ে যে আলোচনা করে যে ভূগোলে, সেটাই হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ভূগোলের একটা শাখা।
দুর্যোগ ব্যবস্থাপনা। দেখেছ প্রিয় শিক্ষার্থীরা, এরপর আরও কিছু রয়েছে, যেমন সামাজিক ভূগোল। সমাজের মানুষের কি কর্মকাণ্ড, সমাজটা কেমন চলছে, আচার আচরণ রীতিনীতি কেমন, বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে এই যে সমাজ রয়েছে, এই সামাজিক যে আচার আচরণ রীতিনীতি এইসব নিয়ে আলোচনা করে হচ্ছে, এর মাঝে দিয়ে দিই সামাজিক ভূগোল। তাই তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো সামাজিক ভূগোলের পর চিকিৎসা বিজ্ঞানে এখন আমাদের বিশ্ব বেশ এগিয়ে গিয়েছে, অনেক উন্নত, যার কারণে মৃত্যুহার অনেক কমে গেছে। আর পৃথিবীর মানুষও এই চিকিৎসা নিয়ে গবেষণা করে। এই সব কিছু নিয়ে চিকিৎসা বিষয়ক যে সমস্ত আলোচনা বা চিকিৎসা নিয়ে যে কর্মকাণ্ড, মানুষের কি অসুস্থতা রোগ আছে সেগুলো নিয়ে গবেষণা, বা চিকিৎসা কি হতে পারে, কি ধরনের যন্ত্রপাতি কি কাজ করতে পারে, এই সব কিছু নিয়ে যে ভূগোল আলোচনা করে সেটা হচ্ছে চিকিৎসা ভূগোল। চিকিৎসা ভূগোল। এবার দেখো সবশেষে আমরা ভৌগোলিক যে অবস্থান, পৃথিবীতে ভৌগোলিক যে অবস্থান এ সম্পর্কে যে তথ্য আমাদের যা আমরা জেনে থাকি বা জানতে যদি আমরা চাই, এই তথ্যগুলো আমাদেরকে দেবে এবং সেই তথ্যগুলো নিয়ে কিভাবে কি কাজ করতে হবে এই সব কিছু নিয়ে যে আলোচনা করে সেটা হচ্ছে ভৌগোলিক তথ্য ব্যবস্থা। ভৌগোলিক তথ্য ব্যবস্থা, যেটি ভূগোলের মানব ভূগোল শাখার একটি অন্যতম শাখা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে মানব ভূগোলেও বেশ কতগুলো শাখা রয়েছে, যেহেতু মানুষের কর্মকাণ্ড, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, আচার আচরণ রীতিনীতি সব কিছু মিলাই মানুষের জীবনযাত্রা, জীবন নির্বাহ করার জন্য অনেক কিছুই প্রয়োজন, অনেক কিছু জানারও রয়েছে, যেগুলো ভূগোল পাঠের মাধ্যমে আমরা করতে পারি, জানতে পারি এবং সে বিষয়ে কার্য সমাধান করতে পারি। আর সেজন্য মানব ভূগোলের এই শাখাগুলো রয়েছে। তাহলে একটা দেখো, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, আঞ্চলিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক তথ্য ব্যবস্থা। এছাড়াও আরও কিছু কাজ ভূগোল করে থাকে, ভূগোলের বিষয়ে রয়েছে। এই পরিধিটা ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমান্বয়ে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। পরিধিটা বৃদ্ধি পাচ্ছে এই কারণে যে পৃথিবীতে নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন বিজ্ঞান ও প্রযুক্তির যে ব্যবহার, এইসবের কারণেই ভূগোলের শাখা বিস্তৃতি লাভ করছে। আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো এবং ভূগোলের এই শাখাগুলো সম্পর্কে বিস্তারিত যে আলোচনা পাঠ্য বইয়ে রয়েছে সেগুলো আরও সুন্দরভাবে তোমরা পড়বে। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে, আমার সঙ্গে যোগাযোগ করবে। তোমাদের আরেকটু আমি ধারণা দিতে চাই, সেটা হচ্ছে ভূগোলের পাশাপাশি ভূগোল ও পরিবেশ। এই পরিবেশটা সম্পর্কে গত ক্লাসে বলেছিলাম। সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু মিলাই হচ্ছে পরিবেশ। অর্থাৎ পার্কি বলেছিলেন, পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলই হচ্ছে পরিবেশ। পরিবেশের উপাদান আমরা দুইটা পড়েছিলাম, জড় উপাদান ও জীব উপাদান। এখন পরিবেশের কি প্রকারভেদ, এটাও দুই প্রকার। দেখো, পরিবেশের প্রকারভেদ। এই পরিবেশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি।
একটা হচ্ছে পরিবেশে কি কি আছে আমরা চারিদিকে তাকালেই দেখতে পাই যাদের জীবন আছে আর যাদের জীবন নেই। একটা হচ্ছে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। অন্যটি দেখো, আচ্ছা ভৌত বা প্রাকৃতিক পরিবেশ যেটি হচ্ছে প্রকৃতিতে জড় এবং জীব দুই ধরনেরই উপাদান রয়েছে, এই দুই ধরনের উপাদান নিয়েই হচ্ছে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। যেমন নদী, নালা, পাহাড়, পর্বত, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ। এর আবার দুইটা ভাগও থাকতে পারে, যাদের জীবন আছে আর যাদের জীবন নেই। পরিবেশের উপাদান প্রকৃতিতে যা কিছু আছে তার মধ্যে আবার দুইটা ভাগ রয়েছে, একটা জড় একটা জীব। অর্থাৎ যদি মানুষ, কীটপতঙ্গ, গাছপালা, পশু পাখি ধরি, এটাও পরিবেশের উপাদান, এটা হচ্ছে জীব উপাদান। আর একটা হচ্ছে জড় উপাদান, নদী, নালা, পাহাড়, পর্বত, এগুলো পরিবেশেরই প্রাকৃতিক পরিবেশ, তবে এটা জড়। দ্বিতীয়টি হলো মানুষের তৈরি একটা পরিবেশ আছে, সেটা হচ্ছে সামাজিক পরিবেশ। সমাজে মানুষ বসবাস করে, সমাজের যে আচার আচরণ রীতিনীতি এটাই হচ্ছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে কি কি আছে? মানুষের আচার আচরণ, রীতিনীতি, উৎসব, তারপর মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি, এই সব কিছু মিলাই হচ্ছে কি এই সামাজিক পরিবেশ। তাহলে পরিবেশ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ভৌত প্রাকৃতিক পরিবেশ যার মধ্যে রয়েছে জড় এবং জীব উপাদান, আর সামাজিক পরিবেশ যার মধ্যে রয়েছে মানুষের আচার আচরণ রীতিনীতি এগুলা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করব তোমরা আজকে ক্লাসটা মনোযোগ সহকারে শুনেছ এবং ক্লাসটার তোমরা বুঝতে পেরেছ। তোমরা পাঠ্য বইটা ভালোভাবে পড়বে, পড়ে আমার আলোচনার সঙ্গে মিলিয়ে নেবে, তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ভূগোল ও পরিবেশের যে ধারণা এবং পাঠের গুরুত্ব, তারপর ভূগোলের যে শাখা রয়েছে পরিবেশের উপাদান, এই সব কিছু মিলাই এই অধ্যায়টা ছিল। এই অধ্যায়টা আমরা শেষ করছি। তোমরা সবাই অধ্যায়টা সুন্দরভাবে পড়বে এবং আশা করবো আগামী ক্লাসে আমার সাথে থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই আশা কামনা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।